এই কলামের মাঝখানে 4টা রড আছে। কয়টা? 4টা রড আছে। এখন এই কলামের একটা দৈর্ঘ্য প্রস্থ আলাদাভাবে দেওয়া আছে, আর ভিতরে 4টা যে রড দিলাম এই রডের ব্যাস কত সেটাও আমাদের দিয়ে দিছে। ঠিক আছে, এখন এই কলামটা ঢালাই দেওয়ার পরে এই কলামের উপরে একটা লোহার পাত দিয়া কলামটার উপরটা আমরা আটকায় দিলাম। ঠিক আছে, আটকায় দেওয়ার পরে এরপরে আমরা চাপ দেব। উপরে কি দেব? চাপ দেব। তাহলে চাপ দেওয়ার ফলে এর দৈর্ঘ্য সমান হারে কি হবে? কমতে থাকবে, সমান হারে কমতে থাকবে। যদিও ম্যাটেরিয়াল দুইটা, এক হয়েছে কনক্রিট বালু সিমেন্ট খোয়া এইগুলোতে, আর ভিতরে 4টা লোহা। দুইটা আলাদা ম্যাটেরিয়াল না? দুইটা আলাদা ম্যাটেরিয়াল, দুইটার স্থিতিস্থাপকতাও আলাদা। কি আলাদা? কনক্রিটের স্থিতিস্থাপকতা একরকমের, আবার লোহার স্থিতিস্থাপকতা একরকমের। স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা বলছিলাম না, কি দিয়ে প্রকাশ করি? স্থিতিস্থাপক গুণাঙ্ক ই দিয়া প্রকাশ করি। স্থিতিস্থাপক গুণাঙ্ক কি দিয়ে প্রকাশ করি? ই দিয়া প্রকাশ করি। কনক্রিটের যে স্থিতিস্থাপক গুণাঙ্ক সেটা হচ্ছে ইসি, আর রডের যে স্থিতিস্থাপক গুণাঙ্ক সেটা হবে ইএস মানে ইলাস্টিক মডুলাস অফ স্টিল, আর ইসি মানে হচ্ছে ইলাস্টিক মডুলাস অফ কনক্রিট। বোঝা গেছে কথা? তাহলে এই দুইটা আলাদা। এই যে রডের ক্ষেত্রে একটা, কনক্রিটের ক্ষেত্রে একটা। রডের ক্ষেত্রফল একটা, কনক্রিটের ক্ষেত্রফল আর একটা। কনক্রিট পুরোটা জুড়ে আছে, আর রড খুব সামান্য অল্প জায়গা জুড়ে আছে, তাই না? কিন্তু উপরে যখন আমরা একটা কভার প্লেট দিলাম, কভার প্লেট দেওয়ার পরে যখন উপরে আমরা লোড দিলাম, তাহলে এখন দেখা গেল এর দৈর্ঘ্য চাপ দেওয়ার কারণে কইমা গেল। দৈর্ঘ্য কি হলো? কইমা গেল, এবং সমান হারে কমলো। যেহেতু উপরে রড দিছি, কোনোটা আগে পরে ডাউন হওয়ার কোনো উপায় নাই। বোঝা গেছে কথা? অর্থাৎ এই রডের এবং কনক্রিটের দুইটার বিকৃতি সেম। কি সেম? এই ফর্মুলা থেকে আমরা একটা সূত্র এখানে নিয়ে আসব। সেই সূত্রটা হয়েছে SS/SC। সূত্রটা কি? এটা মুখস্থ করবা। SS/SC ইকুয়াল টু ES/EC। সূত্রটা কি? ES/EC। এই যে সূত্রটা, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এখান থেকে একটা রচনামূলক আসতে পারে। ঠিক আছে, এখন এই SS মানে কি? এস বলতে আমরা গত ক্লাসে বলছিলাম, এস মানে হচ্ছে পীড়ন। এস মানে কি? পীড়ন। কার পীড়ন? স্টিলের পীড়ন। এই যে স্টিল, এই স্টিলের প্রতিরোধী বল, স্টিলের প্রতিরোধী বলটা কি? SS। আর SC মানে কি? কনক্রিটের প্রতিরোধী বল। তাহলে SS/SC এইটা সমান হবে ES/EC। আশা করি বুঝছো ব্যাপারটা তোমরা। ঠিক আছে, ES মানে আগেই বলছি, ES মানে হচ্ছে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি, আর EC মানে হচ্ছে কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি। এখন এই চারটার মধ্যে যে কোনো 3টা যদি দেওয়া থাকে, তাহলে বাকিটা বের করা যায় না? যে কোনো 3টা দেওয়া থাকলে বাকিটা সমাধান করে বের করা সম্ভব। 1 নম্বর ম্যাথটা বাইর করো সবাই। 37 নম্বর ম্যাথ। 1 নম্বর না, ম্যাথ নাম্বার কত? 37। বলা আছে একটি বৃত্তাকার RCC কলামের ব্যাস। কলামটা কি ধরনের কলাম? কলামটা হচ্ছে বৃত্তাকার RCC কলাম। আচ্ছা, এটা করব নাকি আমরা 42 নাম্বার করব? কোনটা করব? বৃত্তাকারটা করব। আচ্ছা, একটি বৃত্তাকার, অর্থাৎ এই যে কলামটা, এটা আমরা গোল দেখাইছি না, এটা গোল না, এটা কি সরি, এটা আয়তাকার দেখাইছি বা বর্গাকার দেখাইছি, এটা এরকমের না, এটা গোলাকৃতির বৃত্তাকার, আর কিছুই না। তাহলে এটা যদি বৃত্তাকার হয়, তাহলে এর বৃত্তাকার কলামের আলাদা একটা ব্যাস থাকবে। ব্যাস কত দিয়ে দিচ্ছে? বৃত্তাকার কলামের ব্যাস কত দিয়ে দিচ্ছে? 30 সেন্টিমিটার। তাহলে এই কলামটার ব্যাস, এটাকে আমরা বড় হাতের D দিয়ে দিতে পারি। বড় হাতের D ইজ ইকুয়াল টু কত? 30 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে বলছে কি? এরপরে বলছে যে এর ভিতরে 4টা রড আছে 16 মিলি ডায়া। এই যে রড 4টা, এই প্রত্যেকটা রডের ব্যাস কত? 16 মিলিমিটার। তাহলে রডের যে ব্যাস, ওইটাকে আমরা ছোট হাতের D দিয়ে প্রকাশ করলাম। এটা হচ্ছে 16 মিলিমিটার। এইটা লিখছি কিসে? সেন্টিমিটার। এখন এটাকে মিলিমিটারে লিখলে চলবে না, এটাকেও সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাইলে 16 মিলিমিটার, এইখান থেকে আমরা 1.6 সেন্টিমিটার লিখতে পারি। ঠিক আছে, তাইলে রডের ব্যাসও আমরা পেয়ে গেলাম। এরপরে বলছে কি? এর উপরে আমরা একটা লোড দিছি। এর উপরে কি দিছি আমরা? এর উপরে লোড দিছি। সেই লোডের পরিমাণ P। লোডের পরিমাণ কত? P।
আচ্ছা, এরপরে পি লোড প্রয়োগ করলে কনক্রিটে যে পীড়ন হয়, কিসের মধ্যে? কনক্রিটের মধ্যে যে পীড়ন হয়, সেই পীড়ন হয়েছে 66 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তার মানে কনক্রিটের যে পীড়ন এসসি, এই এসসি সমান কত? 66 নাকি? 66 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এরপরে কি বলা হয়েছে? তাহলে স্টিলের উৎপন্ন পীড়ন কত? স্টিলে উৎপন্ন পীড়ন, তার মানে এস এস, এইটা সমান কত বাইর করতে বলছে। এরপরে বলছে কি যে আরোপিত লোড পি, আরোপিত লোড যেটা পি, সেই পি সমান কত? দুইটা চাইলো নাকি? আরো দুইটা তথ্য দেওয়া আছে, ইএস এবং ইসি দেওয়া আছে, তাই না? ইএস কত দেওয়া আছে? 2 × 10⁶। ইএস ইজ ইকুয়াল টু 2 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর ইসি কত দেওয়া আছে? 1.3 × 10⁵ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন এইখানে চলে আসি, এখানে আমার তিনটা তথ্য দেওয়া আছে। কয়টা তথ্য? তিনটা তথ্য দেওয়া আছে। এসসি দেওয়া আছে, তাই না? এসএসটা যদিও দেওয়া নাই, কিন্তু এসসিটা দেওয়া আছে কত? 66 নাকি? আচ্ছা, ইকুয়াল টু ইএসটা দেওয়া আছে কত? 2 × 10⁶, আর ইসি দেওয়া আছে 1.10⁵। তাইলে অজানা রইল কে? এসএস। তাইলে এইটাকে ওই পাশে পাঠাইলি অজানাটার মান বের হয়ে যাবে। তাইলে এসএস দেখো, বই থেকে দেখো কত আসছে? 1015.38 নাকি? 1015.38 এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। কারে পাইলাম? এসএস পাইলাম। এখন এসএস পাইলেই তো হবে না, আমাদের পি এর মানও বাইর করতে হবে। কার মান? পি এর মান। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে পি, এই পি যাইয়া পড়ছে কয়জনের উপরে পড়ছে? কোথায়? ওই ক্লাসে ওই পাশ দিয়ে যাও, আমিও ঢুকতে দেব না। আচ্ছা দেখো, এই যে পি, এই পিটা যায় পড়ছে কার উপর? কনক্রিটের উপর এবং কার উপর? লোহার উপর। দুইটা জিনিসের উপর যায় পড়ছে না, স্টিলের উপর এবং কনক্রিটের উপর। এখন এই পিটাকে প্রতিরোধ করতেছে দুইজন। প্রতিরোধ করতেছে কয়জনে? দুইজনে। অর্থাৎ পি, এই পিটা আসলে দুইটা পি এর যোগফল হবে। কয়টা পি এর যোগফল হবে? দুইটা পি এর যোগফল। কি রকমের হবে? এই যে পি, এই পি সমান আমরা লিখতে পারি পিএস প্লাস পিসি। পিটা সমান কি হবে? পিএস প্লাস পিসি। আমরা এই যে স্ট্রাকচারাল মেকানিক্সের প্রথম দিনে আমরা দেখছিলাম পীড়ন, এটা বের করতাম এস ইজ ইকুয়াল টু পি/এ, এই সূত্র দিয়ে, মনে আছে? আচ্ছা, এইখান থেকে যদি আমরা পি এর মান বাইর করতে চাই তাহলে কি লিখতে পারি? পি ইকুয়াল টু কি লিখতে পারি? পি ইকুয়াল টু, এই এটা এস এর পাশে চলে যাবে, অর্থাৎ পি ইকুয়াল টু লিখতে পারি এস এ। বোঝা গেছে কথা? তাইলে এস, আমরা যখন এই পিএস বাইর করব, পিএস যখন বাইর করব তখন কি হবে? এটা হবে এস এস ইন্টু এএস। এস এস ইন্টু কি? এস। যেহেতু পি সমান এস এ, তাহলে পিএস সমান কি হবে? এস এস প্লাস এস ইন্টু এস প্লাস পিসি। যখন বাইর করব তখন আমরা কি লিখতে পারি? এসসি ইন্টু এসি। বোঝা গেছে কথা? আচ্ছা, এটা আসলো কোথা থেকে বুঝছি? এটা আসছে এই যে এইখান থেকে, এই সূত্র থেকে এখানে চলে আসছে। আচ্ছা, এখন দেখো আমরা এই এস এস এবং এসসি আমরা এটা বাইট করে ফেলাইছি অলরেডি। এস এস আমরা বাইট করছি 1015, আর এসসি যেটা, এটা দেওয়া ছিল 66। তাহলে দেওয়া নাই কারে কারে? এএস এর দেওয়া নাই আর এসি রে দেওয়া নাই, তাই না? এই দুইটা দেওয়া নাই। এখন এই দুইটা আমরা বাইর করতে পারি, যেহেতু এই রডের প্রত্যেকটার আলাদা আলাদাভাবে ব্যাস দেওয়া আছে, তাহলে রড আছে কয়টা? 4টা। রড আছে কয়টা? 4টা রড আছে। তার মানে আমরা এইখান থেকে দেখো, আমরা এইখান থেকে এএস, যেটা এএস মানে রডের ক্ষেত্রফল আমরা বাইর করে ফেলাইতে পারি। রড আছে 4টা, একটা রডের ক্ষেত্রফল কত হবে? পাই ডি স্কোয়ার। পাই ডি, ডি কত? ডি কত? 1.6। তার মানে 1.6 স্কোয়ার বাই 4, তাই না?
4টা রড, এটা হচ্ছে সূত্র। এখান থেকে আমরা এটার ক্ষেত্রফল বাইর করে ফেলাবো। এরপরে কি এসি বাইর করা লাগবে না? কারে বাইর করা লাগবে? এসি। এসি মানে কি? কনক্রিটের ক্ষেত্রফল। এসি মানে কি? কনক্রিটের ক্ষেত্রফল। এখন কনক্রিটের ক্ষেত্রফল যখন বাইর করবা তখন একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, কনক্রিটের যে কলামটা, ওই কলামটা কি গোলাকার না? কলামটা কি গোলাকার। ওই পুরো গোলের ক্ষেত্রফলটা কত দেখো তো, পাই ইন্টু ডি স্কোয়ার বাই 4 নাকি? এই ডি মানে কি 30, এই ডি মানে কি পুরো কলাম, পুরো কলাম কত 30, এটা পাইলাম না? কিন্তু এই পুরোটা জুড়ে কি কনক্রিট আছে? মধ্যে রডও আছে। তাহলে রডের জায়গাটা কি করতে হবে? বাদ দিতে হবে। রডের জায়গাটা কি করতে হবে? বাদ দিতে হবে। অর্থাৎ এইখানে যে রেজাল্ট পাবা এই রেজাল্ট থেকে মাইনাস দিতে হবে এইখানে যে রেজাল্ট পাবে। বুঝছো কথা? তাহলে স্টিলের ক্ষেত্রফল কত আসছে দেখো তো, 8.04। কত আসছে? 8. এটা আসছে 8.04 এত সেন্টিমিটার স্কোয়ার। এর থেকে মাইনাস দিবা তাহলে 8.04, তাহলে মাইনাস দিলে এখানে রেজাল্টটা চলে আসবে। এখানে কত আসছে? 698.46। কত হবে রেজাল্ট? 46 এত সেন্টিমিটার স্কোয়ার। সবাই কি বোঝো এই জিনিসটা? তুমি কি বোঝো? তুমি আচ্ছা, তো তাহলে এসও পাইলাম, এসিও পাইলাম। এখন এইখানে এস বসাই দেব, এসি বসাই দেব, তাইলে এখানে পি এর মান বের হয়ে যাবে। ঠিক আছে? এখন তোমরা একটা ম্যাথ করবা নিজেরা, এটা একটু পজ করো। হ্যাঁ, আচ্ছা, পার্থক্যটা কোথায় হবে সেটা আমাদেরকে ধরতে হবে। অঙ্ক কিন্তু দেখতে দুইটা একই রকমের, আগে যেটা করছি ওইটা এবং বর্তমানেরটা দেখতে একই রকমের। তবে আগের অঙ্কে কি কি দেওয়া ছিল? আগে যে অঙ্কটা করছি ওখানে কি কি দেওয়া ছিল? ওখানে আমাদের ই দেওয়া ছিল দুইটা, তাই না? ইএস ইসি এটা দেওয়া ছিল। আর কি দেওয়া ছিল? একটা পীড়ন দেওয়া ছিল, একটা পীড়ন দেওয়া ছিল। অর্থাৎ হয় এস অথবা এসসি, এর যে কোনো একটা দেওয়া থাকবে। এস একটা দেওয়া থাকবে, বাকিটা আমাদের বের করতে হইতো। এবং আগের অঙ্কে আমাদের পি এর মান বাইর করতে হইতো, পি সমান কত সেইটা আমাদের কি বাইর করতে হইতো, আর একটা পীড়ন বাইর করতে হইতো, তাই না? আর এখন আমরা যে অঙ্কটা করব, এখন যেটা করব, ওখানে পার্থক্য হয়েছে, ওখানেও ই এর মান দেওয়া থাকবে, ই এর মান দুইটা দেওয়া থাকবে, ইএসইসি দেওয়া থাকবে। এখানে আকার আকৃতি ছিল, এখানে ক্ষেত্রফল অথবা আকার আকৃতি যে কোনো ভাবে হোক, এসি অথবা এস এগুলো দেওয়া ছিল, এখানেও ওগুলো দেওয়া থাকবে, এসি এস এগুলো বের করার উপায় ওখানে দেওয়া থাকবে, আকার আকৃতি দেওয়া থাকবে। সোজা কথা, এখানে পীড়ন একটাও দেওয়া থাকবে না। আগে তো এই পীড়ন দেওয়া ছিল, এখানে পীড়ন একটাও দেওয়া থাকবে না। এখানে পীড়ন আমাদের বাইর করতে হবে, এসসি সমান কত বাইর করতে হবে, এবং এস এটা সমান কত এটাও বাইর করতে হবে। বুঝছো কথা? আচ্ছা, এবারে আগের বারে কি প্রযুক্ত যে বল পি এর মানটা বের করতে হইতো, তাই না? কিন্তু এবারে পি এর মানটা দেওয়া থাকে, পি এর মানটা কি দেওয়া থাকবে। এখানে পি মানে ডাব্লু, পি মানে কি? পি মানে প্রযুক্ত বল, আর এইটার সমানই আসলে কি ডাব্লু, এই দুইটা কি দেওয়া থাকবে। ঠিক আছে? তাহলে বাইর করতে হবে কারে? এই দুইটা পীড়ন রে বাইর করতে হবে। এবং এই পীড়নের কারণে দুইটার যে লোড, এই যে পি, এই পিটা তো আবার দুই ভাগ হয়ে গেছিল, আমরা দেখছিলাম, একটা কনক্রিটের উপর পড়ছিল, একটা স্টিলের উপর পড়ছিল। তাই এটা কনক্রিটের উপরে কতখানি পড়বে, স্টিলের উপরে কতখানি পড়বে, আলাদা আলাদাভাবে আমাদের বাইর করতে হবে। অর্থাৎ সোজা কথা, এই যে ডাব্লু, এই ডাব্লু এস কতটা সেটাও বাইর করতে হবে, এবং ডাব্লু সি কতটা সেটাও বাইর করতে হবে। বোঝা গেছে কথা? তাহলে আগের সূত্র আমাদের এখানে আর কাজে লাগবে না, এবারে আমাদের নতুন সূত্র আসবে। সেই নতুন সূত্র দুইটা কি কি দেখো, আমরা যখন এস বাইর করব, এস যখন বাইর করব, তখন সূত্রটা হবে ডাব্লু ইন্টু ইএস। ডাব্লু ইন্টু কি ইএস, এরে ভাগ দেব এএস ই এস প্লাস এসি ই সি। ঠিক আছে? এটা কখন? যখন আমরা এস বাইর করব, যখন আমরা কি এস বাইর করব, যখন আমরা এসসি বাইর করব, যখন আমরা এসসি বাইর করব, এসসির ক্ষেত্রে হবে কি ডাব্লু ইন্টু, আগে ছিল কি ইএস, এবারে হয়ে যাবে ইসি, এবার কি হয়ে যাবে ইসি হয়ে যাবে, ডাব্লু ইন্টু ইসি। সোজা কথা, এইখানে সি থাকলে এখানেও সি, এইখানে এস থাকলে এখানেও এস, আর বাকিটা
আগের মতোই। বাকি কি ছিল এখানে? এএস ইএস প্লাস এসি ইসি আগের মতোই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন এই যে অঙ্কটা আমরা এখন করব 47 পৃষ্ঠায় 40 নাম্বার এক্সাম্পলটা, এখানে দেখো কি কি তথ্য দেওয়া আছে আমাদের। সবার আগে সূত্র দুইটা তো লিখলাম আমরা, এর আগে দেখি কি কি তথ্য দেওয়া আছে। বলা হয়েছে 25 সেন্টিমিটার বর্গাকার একটি কলামে, মানে এসি, এটা আমরা বাইর করতে পারবো এখান থেকে, নাকি এসি বাইর করতে পারবো, এবং কলামে 4টা 25 mm ডায়া রড আছে, তার মানে এএস সমান 4টা কত mm ডায়া, কত mm ডায়া 25 mm, মানে 2.5 সেন্টিমিটার বাই 4, নাকি? এর একটা রেজাল্ট আমরা পাবো এখানে। এবারে এসি এটা কত হবে? আমাদের টোটাল কলামের আকার কত? টোটাল কলামের আকার 25 সেন্টিমিটার, নাকি? তার মানে 25 স্কোয়ার দিলেই আমাদের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এর থেকে মাইনাস দেব আমরা কারে? রডের ক্ষেত্রফল। কেন মাইনাস দেব? কারণ রড যেখানে আছে ওখানে তো কনক্রিট নাই, সুতরাং এসির সময় শুধু কনক্রিট যেখানে আছে ওইটি করতে হবে আমাদের। তাহলে এইখানকার যে রেজাল্ট হয়েছিল সেটা হয়েছিল 19.635। কত হয়েছে? 19.635 এত সেন্টিমিটার স্কোয়ার। এর থেকে 19.635 আমরা মাইনাস করলে এসি বের হয়ে যাবে। তাহলে এসি বের হয়েছে 605.365 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এজি এবং এসি পেয়ে গেলাম। আর কি কি তথ্য দেওয়া আছে দেখো। কলামের উপর আরোপিত ভরের পরিমাণ 75 টন। কত টন? 75 টন। তার মানে ডাব্লু অথবা পি, যাই বলো না কেন, ডাব্লু অথবা পি সমান কত? 75 টন। এখন এটা টনে রাখবো নাকি কেজিতে নেব, এটা ডিপেন্ড করবে ই এর মানের উপর। কার উপর? ই এর মান। দেখো ইএস এবং ইসি দেওয়া আছে। ইএস কত? ইএস দেওয়া আছে 2 × 10⁶, 2 × 10⁶, এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা আছে কি সে কেজিতে, তার মানে 75, এটার আর টনে রাখা যাবে না, রেট কেজিতে নিয়ে নিতে হবে। তার মানে 75,000 টন, নাকি? 75,000 কেজি, 75,000 কেজি। তাহলে ইএস পাইলাম। এরপরে কি আসবে? ইসি। ইসি এর মান কিসে দেওয়া আছে? এই দেওয়া আছে 1.4 × 10⁶, 1.4 × 10⁶, এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ও, এটা ইসি হবে নাকি? আচ্ছা, তো তাহলে দেখো এইখানের জন্য এই যে সূত্র, এখানের জন্য যে মানগুলো দরকার সবগুলো এখানে আমরা পাইছি কিনা, সবগুলো পাইছি কিনা? ডাব্লু 75,000 পাইছি, ইএস পাইছি, এএস বাইর করছি, ইএস দেওয়া আছে, এসি এগুলো সবগুলো দেওয়া আছে না? সব মান বেরোয় গেলে এখানে আমরা রেজাল্ট পেয়ে যাবো, ঠিক আছে? এর আগে আমরা জানি টেনে এগুলো লেখা আমরা এটা কমপ্লিট করে ফেলাবো। তাহলে এখানে এস এটার মান বেরোয়েছে কত? এস এর মান বেরোয়েছে 169.17 এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এবং এসসি এইটার মান বেরোয়েছে 118.42, 118.42 এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দুইটা পীড়ন পেয়ে গেছি, দুইটা পীড়ন পেয়ে গেছি। এখন দুইটার বলের মান আলাদা আলাদাভাবে বের করা যাবে, দুইটার বলের মান আলাদা আলাদাভাবে বের করা যাবে। কিভাবে বের করব? আমরা জানি কি জানতাম আমরা? এস = P/A, এটা জানতাম না? এস = P/A। তাহলে এস সমান PS/AS, আবার এসি সমান কি? PC/AC। এখানে পি এর জায়গায় আমরা ডাব্লু বসাইতে পারি, WS, আবার এখানে WC বসাইতে পারি, কোনো সমস্যা আছে? আচ্ছা, এখান থেকে WS সমান কত হবে? AS অথবা SSS, তাই বলি না কেন। আবার এইখান থেকে WC সমান কত হবে? SCAC। তাহলে দেখো এই মানগুলো আমরা জানি, AS এর মানও জানি, SS এর মানও জানি, SC এর মানও জানি, AC এর মানও আমরা জানি না? বসায় দিলেই আমরা WS মানে কি পরিমাণে লোড স্টিলের উপরে যাইয়া পড়বে সেটাও বের হয়ে যাবে, আবার কি পরিমাণ লোড যাইয়া কনক্রিটের উপরে পারবে সেটাও এখান থেকে বের হয়ে যাবে। যেটা আলাদা আলাদাভাবে বের করতে পারবো না? আচ্ছা, এবারে বাসার কাজ দেখাও। বিয়াল্লিশ নাম্বার গেছে নাকি? 43 নাম্বার। পঁয়তাল্লিশ, 43, 45 আর নাই তেমন কিছু, এই দুইটাই এরকমের অঙ্ক আছে। আচ্ছা, এর আগে কিছু অঙ্ক ছিল, পয়সনের অনুপাত দিয়ে কিছু অঙ্ক ছিল, এই অঙ্কগুলো আমাদের করা উচিত।
দেখি আমরা নেক্সট ডে করবো। ভিডিওটা অফ করে দাও আপাতত, হ্যাঁ।